পাঠ করছি পৃথা সামন্ত ঘোষের লেখা গল্প প্রায়শ্চিত্ত। বাজারের থলিটা হাতে ঝুলিয়ে রাস্তার ধারের দোকানটায় চা খাচ্ছিলেন অরুণ বানুজ্জে। শুনতে পেলেন ওনার একেবারে পাশে দাঁড়িয়ে কতগুলো উঠতে বকাটে ছেলে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। চাটা শেষ করে ভাঁড়টা ফেলার সময় চোখ পড়ল একটি ছেলের দিকে। মুখটা যেন বড্ড চেনা, কিন্তু মনে করতে পারলেন না। থলে হাতে এগিয়ে গেলেন বাজারের দিকে। অরুণ বানুজ্জে, এই পাড়ায় 3 পুরুষের বাস, একটি স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই। প্রচুর ছাত্র পড়িয়েছেন একটা সময়, ভয়ও পেত ছাত্ররা তাকে, তবে সম্মানও করত। আজও রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনার ছাত্ররা। যদিও অনেকেই এখন বড় চাকরি করে, বিদেশে থাকে, তবু দেখা হলেই সেই পুরনো সম্মানটাই ফিরে পান অরুণবাবু। একমাত্র মেয়ে পূর্বাশা বিয়ে করে এখন অনেক দূরে, স্ত্রী মালিনীকে সঙ্গে নিয়েই কেটে যাচ্ছে দিন আপাতত অরুণবাবুর। আর আছে কিছু বহুদিনের পুরানো বন্ধু সনৎ, অমলেশ আর রাজেশ। আজ মালিনীর জন্মদিন, রাতে তাই বন্ধুদের নিমন্ত্রণ সপরিবারে। ইলিশ কত করে দিচ্ছ ভাই? এই তো দাদা, আপনার জন্য কমই আছে। বলেন কোনটা দিই? আচ্ছা, আজ বরং ডিম ছাড়াই দাও, বুঝলে? তোমাদের বৌদি আবার ডিম ছাড়াটা খেতেই বেশি পছন্দ করে। আচ্ছা দাদা। গুছিয়ে ইলিশ কিনে চিংড়ির দিকে হাত বাড়ালেন অরুণবাবু। ভাই, চিংড়ি কত দিচ্ছ? 650 দাদা। দিয়ে দিই 1 কিলো। 1 কিলো দেবে? আচ্ছা দাও, ভালো দেখে দিও ভাই, বাড়িতে লোক আসবে। মেয়ে এসেছে নাকি দাদা? মেয়ের জন্য মনটা কেমন করে উঠল যেন অরুণবাবুর। চিংড়ি ইলিশ দুটো মাছই বড় ভালোবাসে মেয়েটা। বিদেশে সেসব কি আর এখানকার মতো পাওয়া যায়? দীর্ঘশ্বাসটা লুকিয়ে রেখে বললেন, না, মেয়ে আসেনি, ওই কজন বন্ধু আসবে, তুমি বেছে বুঝে দাও। এই যে দাদা, ধরেন। সবজি বাজার সেরে বাড়ির দিকে পা বাড়ালেন অরুণবাবু। টাটকা সবুজ পুঁইশাকের লতা বাজারের থলির ভিতর থেকে উঁকি দিতে দিতে বাড়ি পৌঁছে গেল। বাড়ি ফিরে দেখলেন গিন্নি ফোনে ব্যস্ত। কথা শেষ হলে মালিনী দেবী রান্নাঘরে ঢুকলেন। কাজের মেয়ে তিন্নি, বেশ করিতকর্মা মেয়ে, বলার সাথে সাথে হাতে হাতে করে ফেলেছে রান্নার জোগান। মাঝে মধ্যে বেজে উঠছে গিন্নির ফোন। আজ তো তারই দিন। অরুণবাবু সোফায় হেলান দিয়ে বসলেন। সকালে চায়ের দোকানে দেখা ছেলেটির মুখটা আবার মনে পড়ে গেল ওনার। কোথায় দেখেছেন যেন, কিছুতেই মনে করতে পারলেন না। দুপুরে গরম ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর সর্ষে ইলিশ সহযোগে মধ্যাহ্নভোজনটা ভালোই হলো। মালিনী ব্যস্ত ফোনে, মেয়ের সাথে চলছে কথোপকথন। অরুণবাবু উদ্গ্রীব হয়ে অপেক্ষায়, কখন মেয়ের গলাটা শুনতে পাবেন। মালিনীর কথা শেষ হতে ফোনটা হাতে পেলেন অরুণবাবু। কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো বাবা? আছি রে। সমিত ভালো আছে? আছে, সবাই ভালো আছে। কতবার বলেছি ঘুরে যাও আমার কাছে, তুমি তো আসবে না। যাবো রে যাব, তোরা আরেকটু গুছিয়ে নে, তারপর যাব। আচ্ছা, আর বলো, মাকে জন্মদিনে কি দিলে? এই রে, কিছু তো দেওয়া হয়নি তোর মাকে। উফ বাবা, তুমি না পাল্টালে না, আমি জানতাম তুমি ঠিক ভুলে যাবে। কি কিনি বলতো, শাড়ি নাকি অন্য কিছু? তুমি একটা কাজ করো, একটা সুন্দর বোকে নিয়ে এসো। শুধু ফুল দেব? মানে ভালো দেখাবে? বাকিটা তোমার হাতে সন্ধ্যের আগে পৌঁছে যাবে, ডোন্ট ওরি। কি পৌঁছে যাবে? মায়ের শাড়ি গয়না সব। তুমি শুধু মিষ্টি হেসে মাকে ওগুলো দিয়ে উইশ করো, ওকে? ওকে। তুই আমার মাই ছিলি রে মা, তুই না থাকলে আমি দেখ সব উল্টে পাল্টে ফেলি। খুব ভালো থাক মা, অনেক বড় হ। তুমিও খুব ভালো থেকো বাবা, সাবধানে থেকো। চিংড়ি আর ইলিশটা কিন্তু ডিউ রইল, গিয়ে জমিয়ে খাবো। চলে আয় মা, বড্ড মনে পড়ে তোকে সব সময়। আসবো তো বাবা, ছুটি পেলেই আসবো, আমারও তো ইচ্ছে করে। কথা শেষ করে পাশে রাখা রবি ঠাকুরের রক্তকরবীর বাকি লেখাটায় চোখ রাখলেন অরুণবাবু। ঠিক পড়তে পারলেন না, মনটা বড্ড অস্থির লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন বিকেল হতে আর বেশি দেরি নেই। মালিনী রান্নার হাতটা বরাবরই চমৎকার। দুপুরে সর্ষে ইলিশ, সেটা এখনও জানান দিচ্ছে। একটু এপাশ ওপাশ করে উঠে পড়লেন অরুণবাবু। মেয়ের কথা মতো বোকে কিনতে যেতে হবে,
বেরোনোর সময় দেখলেন মালিনী বাইরের ঘরে বসে তার স্মার্টফোন নিয়ে খুটখাট করছেন। আমি একটু বেরোলাম। এখন আবার কোথায় চললে? ফোন থেকে মুখ তুলে বললেন মালিনী দেবী। এক্ষুনি ফিরে আসব। আচ্ছা। মালিনীর এখন স্মার্টফোনের নেশা হয়েছে খুব। আগে কর্তাগিন্নির স্মার্টফোন ছিল না, প্রয়োজন হতো না। কথা বলার জন্য সাধারণ ফোনই ছিল যথেষ্ট। মেয়ে যখন দূরে গেল, দুজনকে দুটো স্মার্টফোন কিনে দিয়ে গেল। দুজনকে পাশাপাশি বসিয়ে কত কিছু শেখালো। ফেসবুক, তার নানান ঝক্কি। অরুণবাবুর বড্ড জটিল মনে হয়েছিল। তবে মালিনী খুব উৎসাহ নিয়ে শিখেছিলেন। এখন মেয়ের পছন্দের রান্নাবান্না করলেই খচখচ ফটো তুলে ফেসবুকে পোস্ট দেন। আর মেয়েও দূরে বসে মায়ের হাতে রান্নার আস্বাদ নেয়। মালিনীর সময় কেটে যায়। অরুণবাবু আটকে আছেন এখনও শুধুই হোয়াটসঅ্যাপে, তাও নেহাত প্রয়োজন পড়লে। ফুলের দোকানে পৌঁছে গেছেন। বেশ বড়সড় বোকে কিনলেন একটা। পকেটে ফোনটা বাজছে। হ্যালো, অরুণ ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি। কে বলছেন? আমি অঞ্জলি থেকে বলছিলাম। আপনার একটা অর্ডার ডেলিভারি ছিল। অরুণবাবুর মনে পড়ল, মেয়ে বলেছিল অঞ্জলি জুয়েলার্স তো? হ্যাঁ। আচ্ছা, তা আপনি আছেন কোথায়? লোকটিকে বাড়িতে না ডেকে পাড়ার মোড় থেকে পার্সেলটা নিয়ে নিলেন অরুণবাবু। বাড়ির দিকে পা বাড়াতেই ফোনটা বেজে উঠল আবার। এবার শাড়ির দোকান থেকে। মোড়ের মাথা থেকে এই পার্সেলটাও নিলেন। মেয়েটা সত্যি বড্ড বড় হয়ে গেল। কাছে না থেকেও শত ব্যস্ততার মধ্যেও ঠিক আগের মতোই খেয়াল রেখে চলেছে। বন্ধু বান্ধবদের বলতে শোনেন, কারো ছেলে মেয়ে সারাদিনে একটা ফোনও করার সময় পায় না। বাবা মা বসে থাকে একটা ফোনের অপেক্ষায়। কারো আবার ছেলে মেয়ে টাকা পাঠিয়ে দিয়েই দায়িত্ব সারে। অরুণবাবু নিজের মনেই ভাবেন, তবে কি আমি পারলাম? সন্তানকে মানুষ করা খুব সহজ কাজ নয় কোনো দিনই। সব সন্তান মানুষ হয় না। ছাত্র পড়ানোর সময় বহুবার বুঝেছেন তিনি। শিক্ষা নিতে পারার ক্ষমতা সকলের থাকে না, কারোর কারোর থাকে। সব সন্তানও তো মানুষ হয় না, কেউ কেউ হয়। হঠাৎ সকালে দেখা ছেলেটির কথা মনে পড়ে গেল অরুণবাবুর। মনে পড়ে গেল কয়েক বছর আগের এরকমই কোনো এক বিকেলে ঘটে যাওয়া কিছু ঘটনা। বাবা, আমি অভিকে ভালোবাসি। ভালোবাসিস? কেন বাসিস? কি আছে ওর? জানি না বাবা কি আছে ওর, কিন্তু আমি ওকে ভালোবাসি। কবে থেকে চলছে এইসব? মাস চারেক। বাবা, ও পড়াশোনায় খুব ভালো। আই এম শিওর ওকে তোমার ভালো লাগবে। তুমি দেখো কথা বলে। তোর সাথেই পড়ে? হ্যাঁ বাবা, তবে ও অন্য ডিপার্টমেন্ট, ইকোনমিক্স। বাবা মা কি করে? অতটা ডিটেলস জানি না, তবে খারাপ কিছু করে না। অরুণবাবু আর মালিনী দেবী মেয়ের উত্তর শুনে তাকিয়েছিলেন দুজনে দুজনের দিকে। মেয়ের উত্তর তাদের ভরসা জোগায়নি। সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়াটা খুব সহজ কাজ নয় মামন। এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়। 4 মাসে তুই বুঝে গেলি ও তোর যোগ্য? না চিনিস তার বাবা মাকে, না জানিস তার স্বভাব কেমন মানুষ, কিছু না জেনেই তুই। আমি তো শুধু বলেছি তোমরা একবার কথা বলো ওর সাথে, আগে দেখো। বেশ, ঠিক হলো অভিকে অর্থাৎ অভিজ্ঞানকে একদিন আসতে বলা হবে। সেদিন পড়িয়ে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল। আলো ছায়া ঘেরা রাস্তার স্বাদ দিচ্ছিল শুধু কয়েকটা কুকুর। অরুণবাবুর কানে হঠাৎ চাপা ফিসফিসে গলায় বলা কিছু কথা কানে আসে। আশপাশে তাকিয়ে কাউকেই দেখতে পান না অরুণবাবু। এমন সময় একটি মেয়ের গলাও শুনতে পান। রাস্তাটার পাশে পরপর একতলা দোতলা বাড়ি। দুটো বাড়ির মধ্য দিয়ে ডান দিকে ঢুকে গেছে একটা সরু গলি। গলিটা বেশ অন্ধকার হয়েছিল। অরুণবাবুর মনে হয়েছিল আওয়াজটা আসছে সেদিক থেকেই। এগিয়ে যান ওদিকেই। দেখেন 3টি ছেলে অসভ্যতা করছে একটি মেয়ের সাথে। মাথাটা গরম হয়ে যায় অরুণবাবুর। এই রকম বেয়াদবি একজন শিক্ষক হয়ে সহ্য করতে পারেন না তিনি। চিৎকার করে বলেন, ছেড়ে দাও ওকে। কেন কাকু? ছেলেগুলোর মধ্যে একটি ছেলে বলে ওঠে। বাকি দুটো ছেলে হেসে ওঠে বিশ্রীভাবে। মেয়েটি কান্না ভেজা গলায় বলে, আমাকে বাঁচান কাকু, প্লিজ। তুমি চলে এসো আমার সাথে। বাড়ি কোথায় তোমার? কাকু, আপনি এবার আসুন, মুডটা নষ্ট করবেন না প্লিজ। সামনে দাঁড়ানো ছেলেটি বলে ওঠে, সাহস কম নয় তো তোমার? বাবার বয়সে একজনের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছো? ভালো চাও তো এক্ষুনি ছেড়ে দাও ওকে। তোমরা বোধহয় চিনতে পারোনি আমাকে। এই থানার ওসি আমার ছেলেবেলার বন্ধু।
ছাড়ো ওকে। ছেলেগুলো সেদিন ছেড়ে দিয়েছিল মেয়েটিকে। নিজে মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরেছিলেন অরুণবাবু। রাতে শোয়ার সময় মালিনীকে বলেছিলেন, বড় চিন্তা হয় মালিনী আমার মেয়েটার জন্য। যার হাতে তুলে দেব ওকে, সে যে কেমন হবে সেটা ভেবেই বড় ভয় হয় আমার। মালিনী দেবী বলেছিলেন, দেখো সব ভালো হবে, আমরা কখনো কারো ক্ষতি তো করিনি, আমাদের মেয়ের ভালোই হবে, তুমি চিন্তা করো না। তাই যেন হয়। সেদিন রবিবার ছিল। মেয়ে সেদিন খুব টেনশনে ছিল। অরুণবাবু মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, এত টেনশন করছিস কেন মামন? যদি তোমাদের পছন্দ না হয়? না হলে কি হবে, তুই কি জলে পড়ে যাবি? বাবা, আদুরে গলায় অভিমান করেছিল অরুণবাবুর মেয়ে। নির্দিষ্ট সময়ে অভিজ্ঞান এসে গিয়েছিল। অরুণবাবু সেদিন স্তব্ধ হয়ে আবিষ্কার করেছিলেন, সেদিনে রাতের অন্ধকারে যে ছেলেটি মুড নষ্ট করার জন্য তাকে দায়ী করেছিল সে আর কেউ নয়, তার আদরের মেয়ের পছন্দ অভিজ্ঞান, তার মামনের অভিজ্ঞানেরও অবস্থা হয়েছিল দেখার মতো। কোনো রকমে মুখ লুকিয়ে চলে গিয়েছিল সে, বলা ভালো পালিয়ে বেঁচেছিল। আর সেদিন অরুণবাবু মেয়েকে সবটা বলেছিলেন। সবটা শুনে প্রথমে চুপ করে বসেছিল অনেকক্ষণ ওনার মামন। শুধু দু চোখ থেকে ঝরেছিল অজস্র বাড়িকণা। একটু সামলে নিয়ে বলেছিল, থ্যাংক ইউ বাবা। এরপর সমিতের সাথে ম্যাট্রিমনিতে যোগাযোগ। অরুণবাবু জোর করেননি মেয়েকে বিয়েতে, অপেক্ষা করেছেন মেয়ের পছন্দের জন্য। জেনেছেন চিনেছেন সমিতের পরিবারকে। বছর দুই পর মেয়ের তরফ থেকে সম্মতি পাওয়ার পরেই সমিত পূর্বাশা 4 হাত এক করে দিয়েছিলেন। অভি, সকালে চায়ের দোকানে দেখা ছেলেটি অভি ছিল। ধুলো জমেছে স্মৃতিতে, কিছুতেই মনে করতে পারছিলেন না। অভিও কি চিনতে পারেনি তাকে? অবশ্য চিনতে পারলেও সামনে এসে দাঁড়িয়ে কথা বলার সাহস সে কোনোদিন পাবে না। মন থেকে সব ঝেড়ে ফেলে নিজের বাড়িতে বেল বাজালেন অরুণবাবু। বন্ধুরা সস্ত্রীক সকলেই এসে পড়েছেন। মালিনী চমৎকার একখানা সোনালি সাদা জমি শাড়ি পরেছেন, সুন্দর দেখাচ্ছে তাকে। মেয়ের পাঠানো উপহারগুলো তুলে দিলেন নিজের অর্ধাঙ্গিনীর হাতে। আর সবার শেষে লাল গোলাপের তোড়াখানা। বললেন, শুভ জন্মদিন মালিনী, জীবনের প্রতিটা জন্মদিনে এভাবেই বারবার আমাকে মুগ্ধ করো। সনৎ, রাজেশ, অমলেশ আর তাদের অর্ধাঙ্গিনীগণ একসাথে করতালি দিয়ে উঠল। এসব কখন কিনলে তুমি? সারাদিন তো বাড়িতেই ছিলে। গিন্নি, আমাদের মেয়ে থাকতে চিন্তা কি? খোলো খোলো, গিফটগুলো খোলো। ফুল বাদে বাকি সব আমাদের মামনের পাঠানো। হই হই করে কেটে গেল সন্ধেটা। নৈশ ভোজনটা নারকোল দিয়ে মুগের ডাল, ঝাল ঝাল পোস্তর বড়া, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, চাটনি আর মিষ্টি সহযোগে জমে গেল। শোয়ার আগে স্কাইপ অন করে মালিনীকে শাড়ি আর নেকলেসটা পরে দেখাতে হলো তাদের মামনকে। মেয়ের আবদার রাখতে সমিত তার ব্যস্ততার মধ্যে শাশুড়ি মাকে উইশ করলে স্কাইপে। সব মিটিয়ে শুতে শুতে বেশ রাত হয়ে গেল। রাত তখন বেশ গভীর। বুকের বাঁ পাশটায় তীব্র যন্ত্রণা নিয়ে ঘুম ভেঙে গেল অরুণবাবুর। বাঁ হাতটা ঠিকমতো যেন নাড়াতে পারছেন না, গলাটাও শুকিয়ে কাঠ। মালিনী পাশ ফিরে ঘুমোচ্ছেন। কোনো রকমে গলা দিয়ে একটা আওয়াজ করতে পারলেন অরুণবাবু। ধরফড়িয়ে উঠে পড়েছেন মালিনীও। জ্ঞান হারাতে হারাতে দেখতে পেলেন মালিনী তার উপর বুকে পড়ে কি যেন বলছেন। শুনতে পেলেন না অরুণবাবু আর কিছু। চোখ খুলতেই দেখতে পেলেন ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ নিয়ে বসে রয়েছে পাশে মালিনী দেবী, কয়েকজন ছাত্র, তাদেরও কপালে দুশ্চিন্তার ভাঁজ। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো একটি ছেলে ডাক্তারের সাথে। এই তো সেই অভিজ্ঞান। ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে পড়লেন অরুণবাবু। ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করলেন, পারলেন না। জড়ানো গলায় অরুণবাবু বলে উঠলেন, এ কেন এসেছে? ও না থাকলে বাঁচাতে পারতাম না তোমাকে। মালিনী ধীর গলায় বলে উঠলেন, আপনারা প্লিজ সকলে বাইরে যান, কথা বলবেন না ওনাকে দিয়ে, একটু স্টেবল হতে দিন ওনাকে। নার্স বলে উঠল ব্যস্ত হয়ে। ওষুধ দিয়ে শান্ত করা হলো অরুণবাবুকে। বিছানায় শুয়ে তিনি ভাবতে থাকলেন, কেন ওই ছেলেটা না থাকলে আজ মালিনী তাকে বাঁচাতে পারতেন না। একটু পরেই দরজা ঠেলে ঘরে ঢুকলো অভিজ্ঞান, সাথে মালিনীও। সেদিন অত রাতে ফোনে কারোকে না পেয়ে আমি দরজা খুলে বেরিয়ে পড়ি। যদি কাউকে পাই। কিছুটা যেতেই দেখি কয়েকটা ছেলে বসে কিছু করছে। আমাকে দেখে ও উঠে এলো। আমার তখন পাগলের মতো অবস্থা। কোনো রকমে বললাম সবটা।
তারপর অ্যাম্বুলেন্স ডাকা, তোমাকে হসপিটালে আনা, সব ওই করলো। বারবার এসে তোমার খোঁজ নেওয়া, ওষুধপত্র এনে দেওয়া, ডাক্তারের সাথে কথা বলা, সবই প্রায় ও একা করেছে। অরুণবাবু কিছু বললেন না। অভিজ্ঞান কিছুটা এগিয়ে এলো, মাথা নিচু করে বলল, আমার সেদিনের অন্যায়ের শাস্তি আমি আগেই পেয়েছিলাম স্যার। পূর্বাশা চলে গিয়েছিল আমার জীবন থেকে, চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু আমি প্রায়শ্চিত্তের সুযোগ পাইনি। আজ সুযোগটা পেয়ে হাতছাড়া করতে চাইনি। আজ তাই প্রায়শ্চিত্ত করলাম। ক্ষমা করবেন স্যার। এসব ছেড়ে একটা ভালো জীবন শুরু করতে ইচ্ছে হয় না তোমার? কি করো গভীর রাতে বাড়ির বাইরে? শুনেছিলাম তুমি ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলে, কত ব্রাইট ফিউচার হতে পারতো তোমার। সেসব না করে কি করছো? প্রতিটা খারাপ মানুষের ভিতরে একটি ভালো মানুষও লুকিয়ে থাকে। রাতের অন্ধকারে একদিন একটি মেয়েকে অপমান করেছিলে তুমি, আবার রাতের অন্ধকারে আমাকে হসপিটালে নিয়ে এসে আমার স্ত্রীকে সাহায্য করেছো তুমি। একই মানুষের ভিন্ন দুই রূপ। ভালোটুকে নিয়ে এগিয়ে যাও জীবনে, ভালো মানুষ হও। পূর্বাশা কেমন আছে স্যার? ভালো আছে। মাকে জীবনটা তুমিও ভালো থেকো। মালিনী দেবীর ফোনে তখন পূর্বাশার ভিডিও কল আসছে। অরুণবাবুর আদরের মামুন জানতে চাইছে কেমন আছে এখন বাবা। দরজা খুলে তখন বেরিয়ে যাচ্ছে অভিজ্ঞান, মামনের কোনো এককালের অভি। কিছুদিন পর পাড়ার ক্লাবের মাঠে অরুণবাবু দেখলেন ছোট ছোট ছেলেমেয়েরা ক্যারাটে শিখছে, আর ঘামে ভিজে তাদের ক্যারাটে শেখাচ্ছে অভিজ্ঞান। মনটা ভালো হয়ে গেল অরুণবাবুর। অভিজ্ঞানও দেখতে পেয়েছে তাকে, চিৎকার করে বলে, কেমন আছেন স্যার? ভালো আছি অভিজ্ঞান। আজ আবার নতুন করে ভরসা পেলাম তোমাকে দেখে। নিজেকে দেখো, আর আরও এগিয়ে যাও। চেষ্টা তো করছি স্যার, আপনি সাবধানে থাকবেন। হেঁটে বাড়ি ফিরছেন অরুণ বানুজ্জে, প্রাক্তন হেডমাস্টার মশাই, তার আদরের মামনের প্রিয় বাবা, আর সারা জীবন মাথা উঁচু করে বেঁচে থাকা, অন্যায়ের সাথে আপোষ না করা একজন আপাত সাধারণ মানুষ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।